আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2019 সালে যে ক্লার্কশিপের পরীক্ষাটা হয়েছিল। 2019 সালে ক্লার্কশিপের সেকেন্ড হাফের কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। এর আগেও কিন্তু আমরা এই যে 2019 সালের পেপারটি অ্যানালিসিস করেছি, কিন্তু সেটা কিন্তু ফার্স্ট হাফের ছিল। ফার্স্ট হাফের কোশ্চেন পেপারটা আমরা আগে আলোচনা করেছি। আজকের তোমরা দেখতে পাচ্ছ এই যে 2019 সালের কোশ্চেন, এর কিন্তু এটা সেকেন্ড হাফের কোশ্চেন। দুটো হাফে পরীক্ষা হয়েছিল, সেই সেকেন্ড হাফের কোশ্চেন আমরা আলোচনা করব। এখানে আমরা সেই ইংরেজি থেকে 30টি প্রশ্ন, ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আমরা অ্যানালিসিস করব। তো এর আগেও কিন্তু আমরা 2019 সালের পেপারটি অ্যানালিসিস করেছি। 2019, তারপরে আমরা 2015 সালের পেপার অ্যানালিসিস করেছি, 2013 সালের পেপার অ্যানালিসিস করেছি, 2009 সালে মানে ক্লার্কশিপের যে পরীক্ষাগুলো হয়েছিল সেখানে যে পেপারগুলো আমরা সেখানে কিন্তু যে ইংলিশের যে 30টা করে প্রশ্ন থাকে সেই 30টা প্রশ্ন কিন্তু অ্যানালিসিস করেছি খুব সুন্দরভাবে। এবং আজকের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ 2019 সালের সেকেন্ড হাফের আমরা পেপারটি অ্যানালিসিস করব। তো তোমরা যারা ক্লার্কশিপের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কিন্তু একটা ডেট মোটামুটি ঠিক হয়ে আছে নভেম্বর মাসে মোটামুটি একটা ডেট ঠিক হয়ে আছে। এটা এক্সপেক্টেড ডেট ধরা হচ্ছে, এখানে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, কারণ এই 15ই সেপ্টেম্বর কিন্তু তোমাদের মিসলেনিয়াসেরও পরীক্ষা আছে। তো তোমরা ধরে রাখো নভেম্বরেই তোমাদের ক্লার্কশিপ পরীক্ষাটা হচ্ছে। তো তোমরা যারা এই প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওগুলো তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে, কারণ এখানে আমরা ডিটেলসে অ্যানালিসিস করি প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে। হয়তো প্রশ্নগুলো রিপিট হবে না, কিন্তু প্রশ্নের সঙ্গে যে আলোচনাগুলো হয় সেই আলোচনা থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে। তো তোমাদের এটা কিন্তু একটা খুব স্কোরিং জায়গা, ইংলিশ পেপারটা 30টা প্রশ্ন এখানে থাকবে। তো তোমরাও এখান থেকে ভালো স্কোর করতে গেলে তোমাদের এই ভিডিওগুলো দেখা উচিত, দেখতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এখানে এর পরপর আমি এখনও সালের প্রশ্ন নিয়ে আসবো তোমাদের পরীক্ষা পর্যন্ত, এবং ডিটেলসে আমরা অ্যানালিসিস করব। ওকে, তো এটা কিন্তু আমাদের আজকের 5 নম্বর ভিডিও। এর আগে আমি যেমনটা বলেছি এই সালের কোশ্চেনগুলো আমরা অ্যানালিসিস করেছি। তো আমরা চলে যাচ্ছি আজকে 2019 সালের কোশ্চেন পেপারে। তো ফার্স্ট কোশ্চেন কি আছে আমরা দেখে নেবো। এটা কিন্তু মাথায় রাখবে সেকেন্ড হাফের। তোমরা এর আগেও কিন্তু আমি 2019-এর পেপারটি অ্যানালিসিস করেছি, বাট সেটা ফার্স্ট হাফের ছিল, এটা সেকেন্ড হাফের। তো চলো আমরা দেখে নিচ্ছি আমাদের আজকে প্রথম ফার্স্ট কোশ্চেন কি আছে। দেখো, এখানে ফার্স্ট কোশ্চেন আছে, ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দ্য অপোজিট অফ ডেঞ্জারাস। আচ্ছা, ডেঞ্জারাসের অপোজিট বলেছি, তার মানে এটা আমরা মানে অপোজিট মানে কি, এটা আমাদের অ্যান্টোনিম চেয়েছে, তাই না? অ্যান্টোনিম আমাদের ডেঞ্জারাসের অ্যান্টোনিম চেয়েছে। তো এই যে ডেঞ্জারাস, এই ওয়ার্ডটা দিয়ে কিন্তু প্রশ্ন আসে, এবং এর খুব সুন্দর সুন্দর আমরা যদি বলি সিনোনিম আমরা বলতে পারি ডেঞ্জারাসের ক্ষেত্রে। খুব সুন্দর দুটো আমি তোমাদের সিনোনিম 2-3টে বলে দিচ্ছি। যেমন একটা আসে ভেঞ্চারসাম, তারপরে তোমাদের আরেকটা তোমরা পাবে হ্যাজার্ডাস, তারপরে এই যে তোমরা এটা পাচ্ছ ডেঞ্জারাস। এগুলো হচ্ছে এরা এরা একে অপরের সিনোনিম, এবং পরীক্ষাতে কিন্তু এই ডেঞ্জারাস দিয়ে তোমাদের এই ভেঞ্চারসাম বা হ্যাজার্ডাস এই ওয়ার্ডগুলো দিয়েই দিতে পারে, এবং সিনোনিম জিজ্ঞাসা করতে পারে। বাট এখানে আমাদের যেহেতু জিজ্ঞাসা করেছে অপোজিট, মানে অ্যান্টোনিম আমাদেরকে খুঁজতে হবে। দেখো, ডেঞ্জারাস মানে মানে বুঝতেই পারছো তোমরা, আমরা সবসময় এটা ব্যবহার করি, এটার বাংলা মিনিংয়ের দরকার পড়ে না। টেরিবল মানে ভয়ঙ্কর, সুতরাং একরকম ডেঞ্জারাসের সঙ্গে যাই, বাট এটা সিনোনিম হলে হতো, এটা হবে না। কোয়াইট মানে কি, শান্ত। ঠিক আছে, এই যে এই কোয়াইট, দেখো এটা একটু একটু বলে দিই। QUITE, এখানে যে কোয়াইটটা আছে, এই কোয়াইট মানে হচ্ছে শান্ত। আর আমরা আরেকটা পাই সরি একটুখানি ভুল হচ্ছে, এই কোয়াইটটা শান্ত না, এই কোয়াইটটা শান্ত। QUIET, এই কোয়াইট মানে হচ্ছে শান্ত। আর এই কোয়াইট মানে আমি যেটা বললাম, এটা মানে পুরোপুরিভাবে, পুরোপুরিভাবে বা সমগ্রভাবে। আর একটা পাই আমরা QUIT, কুইট মানে হচ্ছে কোনো কিছু থেকে মুক্ত হওয়া, কোনো কিছু থেকে মুক্ত হওয়া, মুক্ত হওয়া বা স্বাধীন হওয়া। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবে। এখানে ডিফারেন্স হচ্ছে, এখানে TE আছে আর এখানে ET আছে, যেটা আমাদের এখানে আছে কুইট। এটা হচ্ছে মানে শান্ত। তো যাই হোক, টেরিবেল মানে ভয়ঙ্কর, এটা মানে শান্ত অ্যান্ড সেফ, তো আমরা জানি। আর হচ্ছে আরেকটা আছে জেন্টেল, জেন্টেল মানে মৃদু টাইপের। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো ডেঞ্জারাসের অপোজিট তোমাদের কি বলে মনে হতে পারে? ডেঞ্জারাস মানে একটা ভয়ঙ্কর একটা ব্যাপার। ঠিক আছে, এটার সঙ্গে আমরা যদি টেরিবেল নিই, এটা তো হচ্ছেই না। কোয়াইট শান্ত, এটাও হচ্ছে না। সেফটা হবে আমাদের এখানে সঠিক আনসার। অপশান সি ইজ দ্য রাইট আনসার আছে এখানে, যেহেতু আমাদের এখানে বলেছে অপোজিট মানে অ্যান্টোনিম। ঠিক আছে, তো এটার আনসার হয়ে যাবে অপশান সি। এবার আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন। আর তার সঙ্গে তোমরা এগুলো কিন্তু মাথায় রাখবে, ভেঞ্চারসাম, হ্যাজার্ডাস, এগুলো কিন্তু ডেঞ্জারাসের সমার্থক শব্দ বা সিনোনিম। চলো নেক্সট কোশ্চেন দেখি।
নেক্সট কোশ্চেন, চেঞ্জ ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, আমাদেরকে এখানে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে যেতে হবে। কি বলছে সেন্টেন্সটা দেখো, মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশড বাই আ লিটল এফর্ট। আচ্ছা, এখানে আমাদের এটা একটা প্যাসিভ ভয়েস দেওয়া আছে, এই যে মে বি তারপরে আমরা এই যে ভার্বের সঙ্গে ইডি আসে ব্যবহার হয়েছে, মানে এটা কি আমাদের ভি3, আর মেয়ের পরে বি বসবে তারপরে ভি3, মানে এটা একটা প্যাসিভ ভয়েস হয়ে যায়। তো এটাকে আমাদের অ্যাক্টিভ ভয়েস করতে হবে। আমরা ভয়েস চেঞ্জের নিয়ম মোটামুটি সবাই কম বেশি জানি, সাবজেক্টটাকে অবজেক্ট হয়, অবজেক্টটাকে সাবজেক্ট হয়, এইভাবে তারপরে মাঝখানে টেন্স অনুযায়ী কিছু চেঞ্জ করতে হয়। তো এখানে দেখো, এখানে আমাদেরকে মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশড বাই আ লিটল ফোর্ট। তো এখানে এই মেনি থিং, যেহেতু এটা আমাদের এখানে সাবজেক্ট আছে, কিন্তু এটা আমাদের সেন্টেন্সে হয়ে যাবে অবজেক্ট যখন আমরা ভয়েস চেঞ্জটা করব। ঠিক আছে, তো এটা হয়ে যাবে অবজেক্ট, আর সাবজেক্ট হিসাবে এখানে আমাদের এই ভার্বের পরে যেটা আসে অ্যাকচুয়ালি সেটা আসার কথা, বাট এখানে এটা কিন্তু আমাদের এখানে সাবজেক্ট বাই আ লিটল থিং, যেহেতু এটা ভার্ব তাই এটা কিন্তু এখানে সাবজেক্ট হওয়ার কথা ছিল, কিন্তু এই বাই আ লিটল এফোর্ট এটা কিন্তু এখানে সাবজেক্ট না। এখানে আমাদের সাবজেক্ট একটা ধরে নিতে হবে, যেটা কিনা উর্জে আছে, এই সেন্টেন্সটার মধ্যে যেটা উর্জে আছে। ঠিক আছে, তো তো এখানে আমাদেরকে এই ওয়ান সাবজেক্ট মোটামুটি একটা ধরে নিতে হবে, তাহলে সেন্টেন্সটা অ্যাকচুয়ালি এরকম হবে, ওয়ান মে অ্যাকমপ্লিশ, ওয়ান মে অ্যাকমপ্লিশ মেনি থিংস বাই আ লিটল এফোর্ট। এই যেহেতু মেনি থিংসটা আমাদের হয়ে যাবে অবজেক্ট, তো এখানে দেখো এই মেনি থিংসটা এখানে অবজেক্ট হয়ে যাচ্ছে, কারণ এই অ্যাকমপ্লিশ আমাদের ভার্বের পরে যেটা বসে অবজেক্ট, তাই এটা আমাদের হয়ে যাবে সঠিক আনসার অপশান বি। অন এখানে আমাদের সাবজেক্ট, মে এটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, অ্যাকমপ্লিশ হচ্ছে মেন ভার্ব। অন মে অ্যাকমপ্লিশ মেনি থিংস বাই আ লিটল ফোর্ট, এটা একটা ফ্রেজ আমরা বলতে পারি। তো এইটাকেই আমরা যদি এটা যেহেতু অ্যাক্টিভে আছে, এটা যেহেতু অ্যাক্টিভে আছে, এটাকেই যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কিন্তু এটাই দাঁড়াবে। দেখবে দেখো, আমরা এই ভয়েস চেঞ্জ করতে গেলে কি হয়, এটা চলে যাবে প্রথমে মেনি থিংস মে, তারপরে মে বসবে, তারপরে একটা বি আসে, মে মোডালের পরে বি আসে, তারপরে ভার্বের থার্ড ফর্ম। ওকে, তো এটাই হয়ে যাবে। তো এখানে আমাদের অপশান ডি ইজ দ্য রাইট আনসার। ভয়েস চেঞ্জ থেকে আমরা একটা প্রশ্ন পেলাম, সিনোনিম অ্যান্টোনিম থেকে কিন্তু কোয়েশ্চেন পেলাম। তোমরা একটুখানি কিন্তু খেয়াল রাখবে কোন কোন টপিক থেকে কোন কোশ্চেনগুলো আসছে, কারণ আমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছি যে প্রিপোজিশন থেকে সব থেকে বেশি প্রশ্ন ছিল। প্রিপোজিশন থেকে প্রশ্ন আছে, সিনোনিম থেকে প্রশ্ন আছে, অ্যান্টোনিম থেকে প্রশ্ন দেখেছি আমরা, তারপরে আমরা বলতে পারি তোমাদের ইডিয়াম থেকে প্রশ্ন আছে। ঠিক আছে, তার মধ্যে প্রিপোজিশন থেকেই বেশি দেখেছি। ইডিয়াম আছে, তারপরে ফ্রেজাল ভার্ব আছে, তারপরে আমাদের টেন্স অনুযায়ী ভার্ব আছে, মানে টেন্স থেকে কোশ্চেন আছে। তো এগুলো একটুখানি দেখবে, তাহলে তোমাদেরকে বুঝতে সুবিধা হবে যে কোশ্চেন কেমন হয় আর লেভেল কেমন হয়। লেভেল খুব একটা কঠিন হয় না, সহজই বলবো। আর তোমরা আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো, এই ভিডিও ডিসক্রিপশানে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নেবে। সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে অ্যানালিসিস করা হয়েছে, রুলস ধরে ধরে সেখানে অ্যানালিসিস করা হয়েছে, গ্রামারের রুল ধরে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট বিলো। নাইদার অফ দ্য টু ব্রাদার্স, এটা একটা আমি বলেছি তোমাদের আগে, ওই নাইদার নর, আইদার অর, বা নিদার নর, ইদার অর, তারপরে নট অনলি বাট অলসো, এগুলো কিন্তু খুবই একটা মানে ফেভারিট টপিক যারা পরীক্ষা, যারা এক্সামিনার আছে অ্যাকচুয়ালি, যারা কোশ্চেন সেট করে তাদের কাছে। তো এখান থেকে কিন্তু কোশ্চেন থাকে। তো এখানে বলছে, নিদার অফ দ্য টু ব্রাদার্স রমেশ অ্যান্ড সুরেশ ড্যাশ ফাউন্ড সুইটেবল ফর দ্য জব অ্যাট ইন্টারভিউ হেল্ড ইয়েস্টারডে। বলছে রমেশ অ্যান্ড সুরেশ এদের মধ্যেই কেউই, মানে তাদের যে ইয়েস্টারডে যে ইন্টারভিউ হেল্ড হয়েছিল সেখানে এদের দুজনের মধ্যে কেউ ঠিক সুইটেবল নয় জবটা পাওয়ার জন্য, এরকম বলছে। তো এখানে মেনলি আমাদের একটা ভার্ব ব্যবহার করতে হবে, এখানে একটা আমাদের ভার্ব ব্যবহার করতে হবে। কি হবে দেখো, নাইদার অফ দ্য টু ব্রাদার্স, এই নাইদার অফ দ্য টু ব্রাদার্সের আমাদের মিনিংটা জানতে হবে, বা এটাকে অনেকে নিদারও বলে। ঠিক আছে, তো এটার মিনিং হচ্ছে এদের মধ্যে, এই যে নিদার অফ দ্য টু ব্রাদার্স এদের মধ্যে কেউই না। আর আরেকটা আছে ইদার অর, এটার আর একটা NEITH নিদার নর, এটার মানে হচ্ছে এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স, দুইয়ের মধ্যে কেউই না, আর এটা কিন্তু পজিটিভ, দুইয়ের মধ্যে যে কোনো একজন, এরকম বোঝায়।
ওকে, তো এখানে আমাদের বলছে এই যে দুই রমেশ অ্যান্ড সুরেশ এদের মধ্যে কেউই না, এবং এখানে এই যে রমেশ এবং সুরেশ এদের দুজনের মধ্যে কেউই কোনো একজনের কথা বোঝাচ্ছে, এবং এখানে যেহেতু আমাদেরকে একজনের কথা বোঝাচ্ছে, তো এখানে অনেকে কিন্তু ভুল করতে পারে, এই যে রমেশ অ্যান্ড সুরেশ দেখে এটাকে সাবজেক্টটা ধরে নিতে পারে, এবং এখানে যেহেতু নাউন দিয়ে আমরা জানি যে কনজাংশন দিয়ে দুটো নাউন যোগ হলে আমরা সেটাকে প্লুরাল সাবজেক্ট হিসেবে গ্রহণ করি, বাট এখানে নিদার নরের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, এখানে কিন্তু এটা সিঙ্গুলার হবে, তাই আমাদের এখানে ভার্বও কিন্তু সিঙ্গুলার আনতে হবে। ওয়ার একটা প্লুরাল ভার্ব, আর প্লুরাল ভার্ব হবে না, এখানে ওয়াজ হবে সঠিক আনসার। আর হ্যাভ বিন তো এখানে হবেই না, কারণ হ্যাভও একটা প্লুরাল ভার্ব, তো এখানে ওয়াজ হয়ে যাবে সঠিক আনসার। নিদার অফ দ্য টু ব্রাদার্স রমেশ অ্যান্ড সুরেশ ওয়াজ ফাউন্ড সুইটেবল ফর দ্য জব অ্যাট ইন্টারভিউ হেল্ড ইয়েস্টারডে। আমি তোমাদের একটা সেন্টেন্স লিখছি, আমি যদি লিখি রিমা sorry, neither Rima nor her friends is are not smart। বলো তো, এখানে আমি বলছি নিদার রিমা নর হার ফ্রেন্ডস ইজ আর নট স্মার্ট, এখানে আমরা ইজ ভার্বটা নেবো না আর ভার্বটা নেবো? এখানে আছে কিন্তু ফ্রেন্ডস আর এখানে আছে রিমা, তো আমাদের ভার্ব সবসময় সাবজেক্ট অনু বসে বসে, তো এখানে আমরা কোনটাকে সাবজেক্ট মানবো? রিমাটাকে সাবজেক্ট মানবো না এই ফ্রেন্ডস মানে এখানে প্লুরাল আছে এটাকে সাবজেক্ট মানবো? তো আমি এটাকে কিন্তু বলেছিলাম আমাদের এটার একটা মানে রুল অফ প্রক্সিমিটি বলে, এটা প্রক্সিমিটি মানে নিয়ারার বা নিয়ার, এই যে ভার্বের কাছে যেটা থাকবে সেইটাকে দেখে দেখে আমাদের কিন্তু সাবজেক্ট মানে ভার্বটা বসাতে হয়। এই যে রুল অফ প্রক্সিমিটির নিয়ম হচ্ছে এটাই, এটা মেনলি এই যে নিদার নর ইদার অর নট অনলি বাট অলসো এই ক্ষেত্রেই লাগে। আমাদের এক্ষেত্রে কি করতে হয়, আমাদের হচ্ছে এখান থেকে যে ভার্বটা থাকবে তার কাছাকাছি যে সাবজেক্টটা থাকবে সেটাকে আমাদের দেখতে হবে। এখানে যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, এখানে যদি প্লুরাল হয় আমাদের ভার্বও কিন্তু প্লুরাল হবে, আমরা কিন্তু এই ভার্বটাকে দেখব না, এটাকে বলা হয় রুল অফ প্রক্সিমিটি। প্রক্সিমিটি মিনস মানে নিয়ারার সাবজেক্টটাকে দেখতে হবে, ঠিক আছে? তো এখানে ফ্রেন্ডস যেহেতু আছে প্লুরাল এটা, তাই আমরা এখানে কিন্তু ইসটাকে নেব না, আর হবে আমাদের সঠিক আনসার। গট ইট? এটাকে বলা হয় রুল অফ প্রক্সিমিটি, খুব ইম্পর্টেন্ট একটা রুল কিন্তু। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে স্টেট চেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে আমাদের হচ্ছে কোশ্চেনমূলক বাক্য। আমাদের এই একটা সেন্টেন্স দেওয়া আছে, এটা সহজ একটা, সেটাকে আমাদেরকে জাস্ট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এটাকে আমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করার নিয়ম জানি, শুধুমাত্র যে আমাদের অক্সিলারি ভার্ব বলি বা আমরা হেল্পিং ভার্ব বলি সেটাকে টেনে নিয়ে গিয়ে আমরা প্রথমে বসাবো, তাহলে হয়ে যাবে আমাদের। যেমন আমি যদি এখানে বলি, দেখো রাম ইজ প্লেয়িং, রাম ইজ প্লেয়িং ফুটবল, আমি একটা সেন্টেন্স লিখলাম, এখানে রাম ইজ প্লেয়িং ফুটবল, এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা বিবৃতিমূলক বাক্য। আমি যদি এটাকে কোশ্চেনমূলক বাক্য বানাতে চাই, আমরা এই যে হেল্পিং ভাবটা আছে ইজ, জাস্ট এটাকে টেনে আগে বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন এটা সেন্টেন্স তখন এরকম দাঁড়াবে, ইজ রাম প্লেয়িং ফুটবল, ইজ রাম প্লেয়িং ফুটবল, হয়ে গেল আমাদের এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, শেষে একটা কোশ্চেন মার্ক। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক বিষয়, এগুলো জাস্ট একটু বলে দিলাম। তো এখানে আমাদের বলছে শি হ্যাড টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন, তো কিছুই না, আমাদেরকে এই হ্যাডটাকে জাস্ট টেনে আগে বসাতে হবে। এখানে দেখো ডু ইউ থিঙ্ক দ্যাট শি ডিড নট হ্যাভ টাইম টু ফিনিশ, ডিড নট হ্যাভ বলছে এখানে, তো এটা হবেই না, আর এখানে ডু আছে, এটা হবে না। এখানে দেখো হ্যাড আছে, হ্যাড শি নো টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন্স, এটার মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে নো টাইম বলছে, তো এটাও হবে না, ডিড হবে না, এখানে হ্যাড, জাস্ট এই হ্যাডটাকে আমাদেরকে টেনে আগে বসাতে হবে। হ্যাড শি টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন্স, তো অপশান এখানে ডি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দ্য কোশ্চেন নাম্বার 4। চলো নেক্সট কোশ্চেন। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশানস গিভেন বিলো। বাই দ্য টাইম উই রিচ হোম দ্য ট্রেন ড্যাশ। আচ্ছা, এটাকে আমি তোমাদের আগেও বলেছি, এর আমরা আগের কোশ্চেন মানে কোনো একটা পেপারে কিন্তু এই সেম মানে সেম কোশ্চেন পেয়েছিলাম, মানে এটা একটা টেন্স রিলেটেড কোশ্চেন, এবং এখানে আমরা জানি এটা হচ্ছে একটা কি পাস্ট পারফেক্ট টেন্সের একটা ব্যবহার আমাদের এখানে করতে হবে।
যেমন আমি বলেছিলাম তোমাদেরকে সেই ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এই আমরা অনেক সময় টেন্স শেখার ক্ষেত্রে এটা শিখেছি। তো এখানে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এখানে যে দুটো ঘটনা থাকে সবসময়, এবং যে ঘটনাটা আগে ঘটে থাকে তার সঙ্গে আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করবো। আর পাস্ট পারফেক্টের নিয়ম কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, তাই তো? সাবজেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। তো এখানে আমাদের সেই যে ঘটনাটা আগে ঘটবে তার সঙ্গে পাস্ট পারফেক্ট, এবং সেকেন্ড আরেকটা যে ঘটনা থাকবে তার সঙ্গে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করব বা সিম্পল পাস্ট ব্যবহার করব। পাস্ট ইনডিফিনাইটের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। তো ঠিক আছে, তো এখানে আমাদের দেখো এই যে উই রিচ হোম, এখানে আমাদের V2 দেওয়া আছে, তার মানে এটা কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনাইট। আর তাহলে এটাকে আমাদেরকে কি করতে হবে না পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে এখানে আমরা যদি দেখি বাই দ্য টাইম উই রিচ হোম দ্য ট্রেন, মানে ট্রেনটা আমাদের আসার মানে ঠিক টাইমে আসার ফলে আমরা টাইম মতো বাড়ি পৌঁছেছিলাম। ঠিক আছে, তো ট্রেনটা আগে আসছে তাই এই ট্রেনের সঙ্গে আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করব। পাস্ট পারফেক্টের নিয়ম হচ্ছে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। তো এখানে কোথায় আছে দেখো, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, এখানে আছে হ্যাজ, এটা হবে না। তারপরে এখানে আছে দেখো হ্যাড স্টপড, হ্যাড বিন স্টপড, ওয়াজ স্টপিং, ওয়াজ হবে না, এখানে হ্যাড আছে দুটো। তো কোনটা হবে দেখো, বাই দ্য টাইম উই রিচ হোম দ্য ট্রেন হ্যাড স্টপড, এখানে অপশান বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তো ট্রেনটা স্টপ হয়েছিল এবং তার ফলে আমরা টাইম মতো বাড়ি পৌঁছেছিলাম, তো অপশান বি হয়ে যাবে এখানে সঠিক আনসার। চলো কোশ্চেন নাম্বার 6, replace the missing word with the right word from the options below. A list of dash candidates for the admission test had been put up on the notice board. একটা ক্যান্ডিডেটদের লিস্ট, ঠিক আছে, সেই ক্যান্ডিডেটরা কেমন ক্যান্ডিডেট, একটা ক্যান্ডিডেটদের লিস্ট টাঙানো হয়েছিল নোটিশ বোর্ডে, সেই ক্যান্ডিডেটগুলো কেমন ক্যান্ডিডেট? ইলএজিবল, ইলএজিবল মানে হচ্ছে অস্পষ্ট, অস্পষ্ট, ইলেজিবল মিনস হচ্ছে অস্পষ্ট। ঠিক আছে, আর অনারেবল মিনস হচ্ছে সম্মানীয়, আমরা বলি না অনারারি এমএলএ অনারেবল। এলিজিবল মানে হচ্ছে যোগ্য। আইডিয়াল মিনস হচ্ছে আদর্শ। তো বলো তুমি কোনটা এখানে মানে ক্যান্ডিডেটদের সঙ্গে কোনটা ব্যবহার করবে? অস্পষ্ট ক্যান্ডিডেট হয়, সম্মানীয় ক্যান্ডিডেট হয়, কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে আদর্শ ক্যান্ডিডেটও হবে না, আমাদেরকে এখানে সম্মানীয় ক্যান্ডিডেট হবে না, যোগ্য ক্যান্ডিডেট। আমরা বলি না যে এ ওই পদটার জন্য যোগ্য বা এলিজিবল, তো এখানে এলিজিবল হবে সঠিক আনসার, অপশান সি ইজ দ্য রাইট আনসার। এ লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য অ্যাডমিশন টেস্ট হ্যাড বিন পুট আপ অন দ্য নোটিস বোর্ড। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, এখানে বলছে complete the idiom by choosing the right word from the options given below। আচ্ছা এটা একটা ইডিয়াম, আমাদেরকে একটা ইডিয়াম দিয়েছে, জাস্ট সেই ইডিয়ামে একটা ওয়ার্ড মিসিং আছে, সেটাকে ঠিক করে বসাতে হবে। এখানে চারটি যে ওয়ার্ড আছে এদের মধ্যে সঠিকটাকে আমাদেরকে বসাতে হবে। বলছে শি কুড নট মেক আপ হার ডিসিশন হবে না লজিক, শি কুড নট মেক আপ হার লজিক ডিসিশন, মাইন্ড না হার্ট। অ্যাবাউট হোয়াট টু বাই, সে কী কিনবে তার জন্য সে তার মানে কুড নট মেক আপ হার কি, কুড নট মেক আপ হার মাইন্ড, সে তার মনটাকে ঠিক করতে পারেনি যে সে কী কিনবে। বাজারে গেছে, গিয়ে সে মানে ডিসিশন নিতে পারছে না, বাট এখানে ডিসিশন বলছি বলে ডিসিশন আনসার হবে এমনটা নয়, কিন্তু সে তার মনটাকে তৈরি করতে পারছিল না যে সে কী কিনবে, রেডি করতে পারছিল না। তাই এটা কিন্তু একটা ইডিওমেটিক ফ্রেজ, এটা একটা ইডিয়মের মধ্যে পড়ে। শি কুড নট মেক আপ হার মাইন্ড হবে, মাইন্ড। ঠিক আছে, অপশান সি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। বলছে অমিত স্টোরি অ্যাবাউট ঘোস্টস অ্যান্ড উইচেস ইজ নট ড্যাশ। আচ্ছা, বিলিভেবল, স্ট্রেঞ্জ, ওয়াইল্ড অ্যান্ড রেলিভেন্ট। আচ্ছা, আনসারে আসার আগে একটুখানি বলে দিই, এখানে একটা ব্যাপার আছে, এটা একটুখানি বুঝে নাও। আমরা জানি অ্যান্ড দ্বারা, অ্যান্ড হচ্ছে একটা কনজাংশন, অ্যান্ড দ্বারা দুটো নাউন যুক্ত হলে আমরা সেটাকে প্লুরাল সাবজেক্ট হিসেবে গণ্য করি বা ধরি, কনসিডার করি। বাট এখানে কিন্তু এই ঘোস্ট অ্যান্ড উইচেস এখানে অ্যান্ড দ্বারা যুক্ত হওয়া সত্ত্বেও এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, তাই কিন্তু এর পরে সিঙ্গুলার ভার্বই বসেছে। কেন? কারণ এটা আমরা জানি যে ঘোস্ট অ্যান্ড উইচেস এটা একটা ইউনিট হিসেবে কাজ করে,
মানে একই জিনিসকে বোঝায়, তাই এটা কিন্তু সিঙ্গুলার হিসাবে হবে। কিন্তু আমি যদি এমন বলতাম রমেশ অ্যান্ড রবি ইজ আর, কি হবে তখন? ইজ আর প্রেজেন্ট, রমেশ অ্যান্ড রবি ইজ আর প্রেজেন্ট। এরা কিন্তু দুজন দুজন আলাদা আলাদা লোক, কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, দুটো আলাদা আলাদা নাউন, তাই এটা কিন্তু প্লুরাল হবে, এখানে কিন্তু আর হবে, ইজ হবে না। বাট এটা এই ঘোস্ট অ্যান্ড উইচেস, উইচেস মিনস হচ্ছে ডাইনি এরকম টাইপের, ঘোস্ট মানে ভূত, একই জিনিসকে বোঝাচ্ছে, তাই এখানে ভার্ব কিন্তু ইজ হবে। ওকে, তো ইজি আছে, ঠিক আছে। তো এখানে আমাদেরকে এই যে বিলিভেবল, স্ট্রেঞ্জ, ওয়াইল্ড অ্যান্ড রেলিভেন্ট, রেলিভেন্ট মিনস হচ্ছে প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক, আর ওয়াইল্ড মিনস হচ্ছে বন্য আমরা বলতে পারি, স্ট্রেঞ্জ মিনস হচ্ছে অদ্ভুত, আর আছে বিলিভেবল মানে বিশ্বাসযোগ্য, কান্ট বিলিভেবল আমরা বলি না, মানে বিশ্বাস করাই যাচ্ছে না। তো বলছে অমিত স্টোরি অ্যাবাউট ঘোস্ট অ্যান্ড উইচেস ইজ নট, অমিত যে ভূতের গল্প, উইচেসদের গল্প বলেছিল, সেটা কি ছিল? অদ্ভুত, বন্য, প্রাসঙ্গিক না বিশ্বাসযোগ্য, সেটা ছিল না। ইজ নট মানে এখানে নট আছে, মানে বিশ্বাসযোগ্য ছিল না, মানে সেটাকে বিশ্বাসই করা যাচ্ছিল না, তাই এখানে বিলিভেবল ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ হবে সঠিক আনসার। আর আটটা এর কোশ্চেনের আনসার হবে অপশান এ, বিলিভেবল। নেক্সট কোশ্চেন, fill in the blank with appropriate word from the list below. early to bed and early to rise, খুব ইম্পর্টেন্ট একটা লাইন এটা, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, এটাও একটা ইডিয়াম পড়ে, ইডিয়মের মধ্যেই পড়ে, এটা ইডিওমেটিক ফ্রেজ বলে। আর এটা কিন্তু পুরোটাই এখানে সাবজেক্ট, এটা পুরোটাই এখানে সাবজেক্ট, এবং এটা কেমন সাবজেক্ট না সিঙ্গুলার সাবজেক্ট, এটা সিঙ্গুলার সাবজেক্ট, ঠিক আছে, পুরোটাই কিন্তু এটা একটা সাবজেক্ট, এটা একটা ইডিওমেটিক ফ্রেজ বলে, এটা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, এবং এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, আমাদের ভার্বও নিশ্চয়ই সিঙ্গুলার বসাতে হবে। তাই কি বলছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ ড্যাশ আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, মেক হবে, মেড হবে, হেবে হ্যাভ মেড হবে, না মেক্স হবে? যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তাই আমাদের ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। তো এখানে অপশান ডি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। আমরা কিন্তু এই দেখো, আমি তোমাদের বলছি বয়, এটা সিঙ্গুলার, এর প্লুরাল হচ্ছে বয়েজ, আমরা এখানে এস লাগিয়ে সিঙ্গুলার থেকে প্লুরাল করছি এস লাগিয়ে, কিন্তু ভার্বের ক্ষেত্রে কিন্তু উল্টো নিয়ম, ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার হচ্ছে মেক, কিন্তু এই ভাবটাকে প্লুরাল করতে গেলে এই এটা হচ্ছে প্লুরাল, সরি এটা বললাম প্লুরাল, আচ্ছা এখানে আমি এটা এখানে লিখছি, এটা হচ্ছে প্লুরাল মেক। আমি যদি সিঙ্গুলার করতে চাই, সিঙ্গুলার করতে গেলে সেটা কিন্তু হয়ে যাবে মেক্স। মানে আমি যেটা বলতে চাইছি, এখানে আমরা নাউনের ক্ষেত্রে এস লাগিয়ে প্লুরাল করছি, কিন্তু সাবজেক্ট ভার্বের সঙ্গে আমরা যখন এস লাগাবো সেটা কিন্তু হয়ে যাবে সিঙ্গুলার, এটা একটু মাথায় রাখবে। তো যাই হোক, এখানে যেহেতু আমাদের এটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তাই ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়, তাই এখানে মেক হবে, এখানে মেক হবে না, মেড হবে না, হ্যাভ মেড হবে না, মেক্স হবে। আর এবং একটা এই কথাটা কিন্তু খুব সুন্দর বলছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, তাড়াতাড়ি শুতে যাবে এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওটা, মেক্স আ ম্যান, মেক্স আ ম্যান হেলদি, একজন মানুষকে হেলদি বানায়, ওয়েলদি বানায় অ্যান্ড ওয়াইজ বানায়, ঠিক আছে। তো খুব সুন্দর একটা লাইন। তো এই হবে আমাদের আনসার অপশান ডি। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন আসে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, ভয়েস চেঞ্জ আছে, দ্য সোসাইটি উইল হেল্প দ্য পুয়ার চিলড্রেন, দ্য সোসাইটি উইল হেল্প দ্য পুয়ার চিলড্রেন উইথ মানি। তো আমরা জানি ভয়েস চেঞ্জের নিয়ম, আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন আরও ডিটেলসে বলার চেষ্টা করব। তো আমরা জানি এখানে আমরা যদি দেখি, এখানে উইল হেল্প দ্য পুয়ার, মানে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, আমাদের প্যাসিভ ভয়েস করতে হবে। আমরা প্যাসিভ ভয়েস করতে গেলে কি, এই যে ভার্বের পরে যেটুকু যে অংশটা থাকে সেটাকে আমরা অবজেক্ট খুঁজবো, এখানে এখানে অবজেক্ট কি আছে, অবজেক্টটা আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, এখানে অবজেক্ট আছে দ্য পুয়ার চিলড্রেন, তো এখানে আমরা লিখে নিতে পারি দ্য পুয়ার চিলড্রেন, দ্য পুয়ার চিলড্রেন। এবার আমাদের ভার্ব যেটা আছে, উইল থাকলে মোডাল যেমন থাকে তেমন হয়, শুধু একটা মোডালের সঙ্গে বি বসে, উইল বি কী হয়, হেল্প আছে, এটা হেল্পড হয়ে যাবে, তাই না, উইল বি হেল্পড বাই দ্য সোসাইটি,
বাই দ্য সোসাইটি, এই যে সাবজেক্টটা আমাদের অবজেক্ট হয়ে যাবে, আর বাই আসে একটা, আমরা এটা জানি ভয়েস চেঞ্জের নিয়ম, বাই দ্য সোসাইটি, তারপরে যেটুকু বাকি পড়ে থাকবে সেটুকু উইথ মানি। এবার বলো কোথায় আছে এই লাইনটা, দ্য পুয়ার চিলড্রেন উইল বি হেল্পড বাই দ্য সোসাইটি উইথ মানি, কোথায় আছে? দ্য পুয়ার চিলড্রেন দ্য উইল বি হেল্পড বাই দ্য সোসাইটি উইথ মানি। এখানে উইল রিসিভ আছে, এখানে উইল হেল্প আছে, এটা ইডি হওয়ার কথা হেল্প, তো অপশান এ তে আছে দেখো, দ্য পুয়ার চিলড্রেন উইল বি হেল্পড বাই দ্য সোসাইটি উইথ মানি, তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11, এটাও একটা ইডিয়ম দেখো, ইডিয়ম বলছে দ্য ওম্যান ইন দ্য কান্ট্রি ফর টুথ অ্যান্ড, এই যে এটা হচ্ছে এই যে আন্ডারলাইন করা, এটা হবে ইডিয়ম। দ্য ওম্যান ইন দ্য কান্ট্রি, দ্য ওম্যান ইন দ্য কান্ট্রি ফট এগেনস্ট ফর টুথ অ্যান্ড, কী হবে? টাং, মাউথ, নেল, হ্যান্ড, নেই। দ্য ওম্যান ইন দ্য কান্ট্রি ফট মানে যুদ্ধ করেছিল বা লড়াই করা, ফট এগেনস্ট ফর টুথ অ্যান্ড নেল ফর লিবারেশন, স্বাধীনতার জন্য তারা লড়াই করেছিল, মানে করেছিল। তো এখানে এই যে টুথ অ্যান্ড নেল, এটার মানে হচ্ছে ফিয়ার্সফুলি, মানে তারা খুব কঠোরভাবে সেই লড়াইটা করেছিল বা ফিয়ার্সফুলি হিংস্রভাবে লড়াইটা চালিয়ে গিয়েছিল, তো অপশান নেল হবে এটা, কিন্তু টুথ অ্যান্ড নেল হয়। এই ইডিয়ামগুলো কিন্তু মাথায় রাখবে, যেমন আগেরটা বললাম, কী ছিল যেন লাইনটা, আরও ইডিয়াম আছে, আমরা কোশ্চেন ইডিয়াম থেকে এখনও পাবো। কি একটা লাইন ছিল আমার জাস্ট মনে পড়ছে না, ওখানে আমরা আনসারটা করেছিলাম, শি কুড নট মেক আপ হার মাইন্ড, মাইন্ড ছিল একটা। ওকে, তো এখানে কিন্তু টুথ অ্যান্ড নেইল। চলো নেক্সট কোশ্চেন, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য লিস্ট বিলো। 4টি সেন্টেন্স আছে এখানে, এদের মধ্যে সঠিক সেন্টেন্স যেটা সেটাকে আমাদেরকে খুঁজতে হবে। দেখো, দ্য ফার্স্ট সেন্টেন্স বলছে দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়ার নট। আচ্ছা, ওয়ার কেন হবে এখানে? আমাদের সাবজেক্ট সিঙ্গুলার, তো আচ্ছা চিলড্রেন কিন্তু এখানে সাবজেক্ট না, আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য বিহেভিয়ার তো সিঙ্গুলার, তাহলে ভার্ব এখানে ওয়ার আছে, তাই এটা রং। ভার্ব প্লুরাল আছে, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তাই আমাদের ভার্বও সিঙ্গুলার হবে। দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়াজ, দেখো এখানে ওয়াজ আসে, ওয়াজ নট আপ টু দ্য মার্ক, এই তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার আছে এখানে, দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন। আর এখানে আছে দ্য বিহেভিয়ারের প্লুরাল হয় না, বিহেভিয়ার্স হয় না। ওকে, এটা হয় না, এখানেও প্লুরাল করা আছে, প্লুরাল হয় না, তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়াজ নট আপ টু দ্য মার্ক, মানে চিলড্রেনদের বিহেভিয়ার ব্যবহারগুলো ওয়াজ নট আপ টু দ্য মার্ক, মানে তাদের সেই বিহেভিয়ারটা ঠিক ছিল না অ্যাকচুয়ালি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড or words that befits the underlined part of the sentence. When buying a gift, one should not keep mind the person's likes and dislikes. আচ্ছা, এখানে আন্ডারলাইন ওয়ার্ড এটা করা হয়নি, এই যে এটা হবে আন্ডারলাইন, কিপ ইন মাইন্ড, এটা আন্ডারলাইন হবে, ঠিক আছে। বলছে হোয়েন বাইং আ গিফট, যখন একটা গিফট কেনা হয়, ওয়ান শুড কিপ ইন মাইন্ড, একজনের মনে রাখা উচিত দ্য পার্সন, সেই পার্সনটাকে, লাইকস অ্যান্ড ডিসলাইক, সে কী কী একজনের জন্য গিফট কিনছে আমি, তাহলে আমার সেই পার্সনটা কথাটা মাথায় রাখা উচিত যে সে কী পছন্দ করে বা কী পছন্দ করে না, না হলে তো হবে না, আমি একটা গিফট কিনলাম, সে যদি পছন্দই না করে তাহলে সেটা কী হলো, তাই না? তাই এখানে আমাদের এটাকে রিপ্লেস করতে হবে, জাস্ট এই কিপ ইন মাইন্ড এটাকে রিপ্লেস করতে হবে, এর জায়গায় কী বসাবো? ইনভেন্ট মানে কোনো কিছু আবিষ্কার করা, আবিষ্কার করা। আচ্ছা, এই ইনভেন্ট আর ডিসকভার এই দুটোর মধ্যে তুলনা কী বলো তো? ডিসকভার মানে আবিষ্কার করা, বা ইনভেন্টও আমরা বলতে পারি আবিষ্কার করা, তো দুটোর মিনিং একই, কিন্তু এদের কিন্তু আলাদা একটা ব্যাপার আছে। এই যে ডিসকভার মানে কোনো কিছুকে, ইনভেন্ট মিনস মানে কি বলতো? ইনভেন্ট মানে যেটা প্রথম থেকে পৃথিবীতে ছিলই না, একদম নতুন কিছু একটা আবিষ্কার করা, সেটাকে বলা হয় ইনভেন্ট। যেমন আমরা বলতে পারি এই যে আমরা ফ্যানে হাওয়া খাচ্ছি, হ্যাঁ, কম্পিউটার ইউজ করছি, এগুলোকে ইনভেন্ট বলে, ঠিক আছে, এগুলো আবিষ্কার করা, ইনভেনশন বলে। কিন্তু ডিসকভারটা আলাদা জিনিস। ডিসকভার মানে যেটা পৃথিবীতে আগে থেকেই ছিল সেটাকে খুঁজে বার করা। যেমন আমরা বলতে পারি ডিসকভার, দেখবে আমরা যখন ইংলিশে যদি তোমরা কোথাও সেই আমাদের যে গ্রহ নক্ষত্র যে জায়গাগুলো আছে ওইগুলো যদি পড়ে থাকো, সেই ওদের সঙ্গে কিন্তু সবসময় ডিসকভার কথাটাই ব্যবহার করা হয়, নট ইনভেন্ট ব্যবহার হয়। ওগুলোকে কি ডিসকভার করা হয়, কারণ ওগুলো আগে থেকে পৃথিবীতে ছিল, তাই ওদের ক্ষেত্রে ডিসকভার বলা হয়, ঠিক আছে, মাথায় রাখবে এটা। আচ্ছা, ইগনোর মানে তো কোনো কিছুকে কাউকে ইগনোর করা,
থিঙ্ক অ্যাবাউট, এই যে কিপ ইন মাইন্ড মানে কারোর কথা মনে রাখা, আর এই যে থিঙ্ক অ্যাবাউট মানে কারোর কথা সেই মনে রাখা বা চিন্তা করা, আর অ্যাডমায়ার মিনস হচ্ছে প্রশংসা করা, ঠিক আছে, প্রশংসা করা। তো এখানে আমাদের অপশান থিঙ্ক অ্যাবাউট হবে সঠিক আনসার, অপশান সি। এখানে কি বলছে সেম মিনিং অ্যাজ কশাস, আচ্ছা আমাদের সেম মিনিং বলেছে মানে আমরা এটা কি আমাদের এটা হচ্ছে সিনোনিম, সিনোনিম খুঁজতে হবে কশাসের। কশাস মিনস হচ্ছে আমাদের কোনো কিছুকে সতর্ক করা, কশাস মিনস হচ্ছে সতর্ক করা, তাই না, কাউকে সতর্ক করা বা কোনো কিছুকে সতর্ক করা। তো পিসফুল মানে শান্তিপূর্ণ, তো এটার আমাদের কি কশাস সতর্ক আর শান্তিপূর্ণ সেম না। ওয়াইজ মানে হচ্ছে আমরা বলতে পারি জ্ঞানী, এটাও কি সেম না। কেয়ারফুল, কেয়ারফুল মানে কেয়ারলি কোনো কাজ করা বা সতর্ক করা বা মনোযোগ দিয়ে কাজ করা, তো অপশান সি হবে সঠিক আনসার এখানে। কারেজাস মানে হচ্ছে কি, কারেজ মানে কি আমরা বলি না কারেজ সাহস, তো এখানে যাই হোক কেয়ারফুল, অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। আচ্ছা এখানে বলছে কারেক্ট স্পেলিং, দেখো স্যাটেলাইট, কারেক্ট স্পেলিং, স্যাটেলাইট বানানটা এখানে 4টি অপশান আছে, তোমাদের সঠিক স্যাটেলাইট বানানটা আমাদেরকে খুঁজতে হবে। তো স্যাটেলাইট বানান হচ্ছে অ্যাকচুয়ালি স্যাটেলাইট বানান হচ্ছে SATELLITE, এটা হচ্ছে স্যাটেলাইট বানান SATELLITE, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি বানান অরিজিনাল বানান এটা। তো এটা কোথায় আছে দেখো SATELI, আচ্ছা ডবল এল লাগবে, এটা হবে না, SATE হবে, এখানে এ আছে, SAT এখানেও এ আছে, তাহলে অপশান এ বাকি রইল SATE, এই যে LLITE, তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 16, চুজ দ্য কারেক্ট স্পেলিং। আবার একটা দেখো কারেক্ট স্পেলিং থেকে দুটো পেলাম, তাহলে অ্যাম্বিশাস, আমরা একটা ওয়ার্ড পাই, খুব সুন্দর একটা ওয়ার্ড অ্যাম্বিশন, তাই না, অ্যাম্বিশন এটা হচ্ছে একটা কি নাউন, আর এটা হচ্ছে একটা নাউন, আর এরই হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে, এর অ্যাডজেক্টিভ হচ্ছে কি অ্যাম্বিশাস, কি হবে অ্যাম্বিশাস, AMBITIOUS, অ্যাম্বিশাস, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে অ্যাম্বিশাস মানে উচ্চাকাঙ্ক্ষী বা উচ্চাকাঙ্ক্ষা আমরা জানি। তো অ্যাম্বিশন হচ্ছে নাউন, অ্যাম্বিশাস হচ্ছে অ্যাডজেক্টিভ, তো এটা হবে সঠিক বানান। দেখো কোথায় আছে এটা, AMBITIOUS, AMBITI, এখানে ই আছে, TI হবে, AMBIC হবেই তো না, টি হবে, AMBITOUS, AMBITI হবে, এখানে TI নেই, তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, AMBITIOUS, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাম্বিশাস। ওকে চলো, find from below the find from below the what that means stem, আচ্ছা স্টেমের সিনোনিম, স্টেমের সিনোনিম, এই সরি স্টেম না স্টিম, স্টিম এর আমরা সিনোনিম খুঁজতে পারি এবং এর অনেকগুলো আমরা সিনোনিম, বেশ ভালো ভালো সিনোনিম আমরা বলতেই পারি, যেমন অনার, অনার আমরা বলতে পারি, তারপরে অ্যাডমিরেশন, অ্যাডমিরেশন, রেসপেক্ট, এগুলো মোরাললেস সেম মিনিং, একই রকম মিনিং যায় এখানে স্টিমের সঙ্গে। অ্যাকচুয়ালি স্টিম মানে কি, যেটাকে আমরা বাংলায় বলি মানে সম্মান, শ্রদ্ধা, এই ধরনের একটা ওয়ার্ড, একটা পজিটিভ একটা ওয়ার্ড। এই তোমরা ওয়ার্ড সবসময় মনে রাখবে যে পজিটিভ নেগেটিভ এই ওয়েতে মনে রাখলে তোমাদের কিন্তু অনেক সময় সুবিধা হয় এই সিনোনিম অ্যান্টোনিম করার জন্য। তো স্টিম এটা একটা পজিটিভ ওয়ার্ড, ঠিক আছে, তো তোমাদের অনেক সময় অপশান এলিমিনেশনের জন্যও কিন্তু এগুলো খুব কাজে লাগে, এগুলো একটু মাথায় রাখবে, কোন ওয়ার্ডটা নেগেটিভ মিনিং করে, কোন ওয়ার্ডটা পজিটিভ মিনিংয়ের দিকে যায়, ওকে এগুলো একটু মাথায় রাখবে। তো যাই হোক এখানে স্টিম মানে হচ্ছে দেখো ওয়ানার, অ্যাডমিরেশন অ্যান্ড রেসপেক্ট বললাম, এখানে এই যে রেসপেক্ট প্রথমেই আছে, তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এনমিটি মানে হচ্ছে শত্রুতা, এলিগেন্স মিনস হচ্ছে মানে উচ্চ মহৎ এই ধরনের একটা কিছু, এটাও একটা পজিটিভ ওয়ার্ডই, পজিটিভ ওয়ার্ড, ঠিক আছে, বাট এটা এর সিনোনিম হয় না। ফেমাস, ফেমাস, আচ্ছা নোটোরাস আর ফেমাস, নোটোরাস ফেমাস মানে মানে সেই ভালোর দিক থেকে ফেমাস আমরা বলতে পারি, আর একটা ওয়ার্ড পাই আমরা নোটোরাস, নোটোরাস মানে কি কুখ্যাতি, এটা যেমন খ্যাতি, এটা হচ্ছে কুখ্যাতি মানে খারাপ কাজের জন্য পরিচিত যে নোটোরাস পারসন, ওকে। তো এখানে আমাদের রেসপেক্ট ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ। চলো নেক্সট,
দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোশ্চেন আছে, প্রিপোজিশন থেকে কোশ্চেন পেলাম অনেকক্ষণ পর। বলছে রতন এন্টার দ্য রুম অ্যান্ড লুকড ড্যাশ দ্য পেন্টিং অন দ্য ওয়াল। রতন ঘরের দিকে ঢুকলো এবং লুক তাকালো দ্য পেন্টিং অ্যাট দ্য ওয়াল, দেয়ালে যে রং করা আছে পেন্টিং করা আছে তার দিকে তাকালো। তো লুকড এটা তো সহজেই একটা লুকড অ্যাড হয়। রতন এন্টার দ্য রুম অ্যান্ড লুকড অ্যাট দ্য পেন্টিং অন দ্য ওয়াল, অপশান এ। আচ্ছা এখানে আর একটা জিনিস বলবো তোমাদের, এখান থেকে প্রশ্ন আসে, পরীক্ষাতে প্রশ্ন থাকে এন্টার। ওকে, এই যে এন্টার তোমাদের সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বা ফাইন্ডিং এররের ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো আসে। ইএনটি আর, এই এন্টার এর সঙ্গে তোমাদেরকে অনেক সময় ইনটু লাগিয়ে দেয়। যেমন এখানে আমি যদি বলি এই যে রতন এন্টার্ড ইনটু দ্য রুম, যেহেতু ঘরে সে প্রবেশ করছে, আর আমরা জানি এরকম কোনো কিছুর প্রবেশ করা বোঝাতে আমরা ইনটুটা ব্যবহার করি, তাই না? মানে কোনো কিছু যখন মোশন বোঝায় সেই ক্ষেত্রে আমরা ইনটু প্রিপোজিশনটা ব্যবহার করি। তো রতন এন্টার্ড ইনটু দ্য রুম, এই এখানে যদি ইনটু দেওয়া থাকে তোমাদের কিন্তু মনে হতো সেন্টেন্সটা কিন্তু ঠিকই আছে। যেহেতু রতন রুমে এন্টার করছে আর এরকম মোশন বোঝালে আমরা ইনটু ব্যবহার করি। বাট একটা কথা মনে রাখবে, এন্টারের সঙ্গে কিন্তু ইনটু যায় না, এন্টারের সঙ্গে ইনটু বসে না, এন্টারের সঙ্গে নো প্রিপোজিশন, এখানে এন্টারের সঙ্গে কোনো প্রিপোজিশন কিন্তু বসবে না। দেখে ঠিক আছে, এখানে এন্টারের সঙ্গে কোনো প্রিপোজিশন বসবে না। যেমন ডেসক্রাইবের সঙ্গে তোমাদের অনেক সময় অ্যাবাউট লাগিয়ে দেয়, অ্যাবাউট লাগিয়ে দেয়, ঠিক আছে, এই অ্যাবাউট লাগিয়ে দেয়। তো এই ডেসক্রাইবের সঙ্গে কিন্তু অ্যাবাউট কখনো যায় না, অ্যাবাউট ডেসক্রাইবের সঙ্গে অ্যাবাউট বসে না, এগুলো কিন্তু মাথায় রাখবে। যেমন এন্টারের সঙ্গে ইনটু হবে না, জাম্পের সঙ্গে ইনটু হয়, জাম্প ইনটু হয়, সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এন্টারের সঙ্গে হবে না, এটা মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেন, ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ক, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। উই বাই মিট, আমরা মাংস কিনি ফ্রম ড্যাশ, মাংস কিনি কাদের কাছ থেকে? আমরা গ্রিন গ্রোসার, বুচার, ব্রোকার, বেকার। গ্রোসার মিনস হচ্ছে মুদির দোকানদারকে আমরা গ্রোসার বলতে পারি, আর এখানে গ্রিন গ্রোসার মানে আমরা এটা ধরে নিতে পারি যারা সবজি বিক্রি করে, ঠিক আছে, গ্রিন গ্রোসার, তো তাদের কাছ থেকে তো আমরা মাংস কিনি না। বুচার মিনস হচ্ছে কসাই, এই কসাইয়ের কাছ থেকে আমরা মাংস কিনি, তাই না? কসাইয়ের কাছ থেকে মাংস কিনি, তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। উই বাই মিট ফ্রম আ বুচার, অপশান বি। ব্রোকার মিনস হচ্ছে আমরা বলি না ও হচ্ছে ব্রোকার মানে কি, মধ্যম ব্যক্তি, যে মধ্যম ব্যক্তি, ভালো বাংলা হচ্ছে দালাল, ব্রোকার। আর বেকার মিনস হচ্ছে যারা বেকারিতে কাজ করে, মানে যারা বেকারি রুটি টুটি তৈরি করে তাদেরকে বেকার বলে। তো এখানে বুচার হবে রাইট অ্যান্সার, অপশন বি। নেক্সট কোশ্চেন, দ্য গভর্নমেন্ট পানিশড হিম বিকজ অফ হিস ড্যাশ অ্যাক্টিভিটিস। গভর্নমেন্ট তার কোন অ্যাক্টিভিটিসের জন্য পানিশ দিয়েছিল, শাস্তি দিয়েছিল? ইল্লিগাল কাজের জন্য, অ্যান্টি সোশ্যাল কাজের জন্য, চ্যারিটেবল কাজের জন্য, না শেমফুল কাজের জন্য? তোমাদের এখানে দুটো হয়তো তোমরা এই দুটো অপশান সহজে এলিমিনেট করতে পারবে, চ্যারিটেবল অ্যান্ড শেমফুল। এবার এই দুটো অপশানের মধ্যে তোমাদেরকে একটু কনফিউশন হতে পারে, যেহেতু ইল্লিগাল মানে কোনো বেআইনি কাজ করার জন্য গভর্নমেন্ট শাস্তি দেয়, আবার অ্যান্টি সোশ্যাল মানে সমাজ বিরোধী কোনো কাজের জন্য সরকার শাস্তি দেয়। তো এখানে এই দুটোর থেকেই তোমাদেরকে কনফিউশন হতে পারে, এবং এটা আমারও কনফিউশন লেগেছিল, বাট ওরা যে আনসারটা নিয়েছিল এখানে ইল্লিগাল আনসার, মানে যদিও অপশান না থাকতো অ্যান্টি সোশ্যাল তাহলে ইল্লিগাল নেওয়াই যেত, দুটোই অ্যাকচুয়ালি হয়, বাট এখানে ওরা আনসার নিয়েছিল অ্যান্টি সোশ্যাল, তো অপশান আমরা বি এখানে আনসার নেবো, ঠিক আছে। দ্য গভর্নমেন্ট পানিশড হিম বিকজ অফ হিজ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, তার অসামাজিক কাজের জন্য শাস্তি দিয়েছিল। আর ইল্লিগাল মানে অনৈতিক কাজের জন্য বা বেআইনি কাজের জন্য তো শাস্তি দেওয়া যায়, গভর্নমেন্ট শাস্তি দেয়, তাই না? সেজন্য বললাম যে এটাও হতে পারতো, বাট এটাই ওরা আনসার নিয়েছিল। নেক্সট কোশ্চেন, fill up the gap by choosing the right word from the options given below. He moved heaven and dash to get paid for his friend, এটাও একটা ইডিয়াম। এই যে হেভেন অ্যান্ড কি বলো, এটাও একটা ইডিয়াম, হেভেন অ্যান্ড আর্থ, এটাও একটা ইডিয়াম, কিন্তু মনে রাখবে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। তোমার এই হেভেনের সঙ্গে হেল্প মনে হতে পারে, ঠিক আছে, হেভেন আর হেল্প মনে হতে পারে, বাট হেল্প কিন্তু হবে না এখানে, এটা ইডিয়ামের ক্ষেত্রে আর্থ হয়। হি মুভড হেভেন অ্যান্ড আর্থ টু গেট পেড ফর হিজ ফ্রেন্ড।
চলো কোশ্চেন নাম্বার 22, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশানস গিভেন বিলো। আচ্ছা, সঠিক ভার্বটাকে আমাদেরকে এখানে চুজ করতে হবে। হ্যাভ ইউ হার্ড দ্যাট, তুমি কি শুনেছো দ্যাট, শুনেছো মিস্টার বাসু ড্যাশ দ্য চেয়ারম্যান অফ দ্য এক্সিকিউটিভ কমিটি, মিস্টার বাসুকে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এই যে করা হয়েছে, কোনো ব্যক্তির দ্বারা কাজ করা হয়েছে, বা এখানে সাবজেক্ট কিন্তু আমরা বলি না ওকে এই পদে নিয়োগ করা হয়েছে, এই যে নিয়োগ করা হয়েছে এটা কিন্তু সবসময় প্যাসিভ সেন্সে যায়, প্যাসিভ ভয়েসে যায়। কারণ কাউকে নিয়োগ করা, সে নিজেকে নিয়োগ করতে পারে না, মানে সেখানে কর্তা নিজে অ্যাক্টিভ থাকতে পারে না, তাকে নিয়োগ করা হয়েছে, কারোর দ্বারা নিয়োগ করা হয়েছে, সেক্ষেত্রে প্যাসিভ সেন্স যায়। তাই সেই সেম সেন্স কিন্তু এখানে আছে, হ্যাভ ইউ হার্ড দ্যাট, তুমি কি শুনেছো যে মিস্টার বাসু ড্যাশ দ্য চেয়ারম্যান অফ দ্য এক্সিকিউটিভ কমিটি, মিস্টার বাসুকে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অ্যাপয়েন্ট করা হয়েছে। তো এখানে প্যাসিভ ভয়েস আমাদেরকে আনতে হবে। তো প্যাসিভ ভয়েস আনতে গেলে আমাদের এখানে দেখো হ্যাড বিং অ্যাপয়েন্টেড, আমরা বিং জানি সাধারণত কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বিং ব্যবহার করি, বাট এখানে কোনো রকম কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে না, তাই এটা হবে না। ওয়ার অ্যাপয়েন্টেড, এটা আমরা পাস্ট টেন্সের সঙ্গে ওয়ার ব্যবহার করি, এখানে হবে না। এখানে আমরা ব্যবহার করব কি, হ্যাজ বিন অ্যাপয়েন্টেড, অপশান ডি হবে। হ্যাভ ইউ হার্ড দ্যাট মিস্টার বাসু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য চেয়ারম্যান অফ দ্য এক্সিকিউটিভ কমিটি, ঠিক আছে। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 23, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আবার একটা আমাদের প্রিপোজিশন থেকে কোশ্চেন আছে, আর তারপরে আমরা প্রিপোজিশন থেকে এর আগেও কিন্তু কোশ্চেন পেয়েছি, যেমন কী ছিল যেন এর আগেরটা, হ্যাঁ লুক অ্যাট ছিল, লুক অ্যাট। তারপরে আমরা প্রথমে একটা কোশ্চেন পেয়েছিলাম কিসের একটা কি একটা পেয়েছিলাম, যাই হোক মনে পড়ছে না। তো এখানে আমরা প্রিপোজিশন থেকে আবার একটা কোশ্চেন পেলাম, দ্য এম্পায়ার আকবর রুলড ড্যাশ আ ভাস্ট কিংডম। আকবর রুলড কি হয় বলো তো, রুলডের সঙ্গে এগুলোকে বলা হয় ফিক্সড প্রিপোজিশন। ফিক্সড প্রিপোজিশন, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের ভালো করে মুখস্থ করতেই হবে তোমরা যদি পরীক্ষায় ভালো স্কোর করতে চাও। রুলডের সঙ্গে আমরা ওভার ব্যবহার করব, রুলড ওভার। দ্য এম্পারর সম্রাট আকবর রুলড ওভার আ ভাস্ট কিংডম, একটা বড় কিংডমের রাজত্ব করেছিল, বড় কিংডমের উপর রাজত্ব করেছিল, ওভার হবে। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। Choose the most appropriate word to fill in the blank. Ratan's mother is dash. She cannot বা can't even sign her name. সাইন হার নেম, বলো এখানটায় কি হবে। রতনস মাদার, রতনের মা কি লিটারেট, শিক্ষিত, যদি শিক্ষিত হয় তাহলে সি ক্যান নট ইভেন সাইন হার নেম, সে তার নামটাকে সাইন করতে পারে না। যদি শিক্ষিত হতো তাহলে কি নাম সাইন করতে পারতো না, তাই এটা হবে রং। লিটারেট মানে শিক্ষিত। স্ট্রেঞ্জ মিনস হচ্ছে তো অদ্ভুত। ইলিটারেট মানে অশিক্ষিত। আর ডিফ মানে হচ্ছে কালা বা যে কানে কম শোনে। তো রতনের মা কি, রতনের মা নিশ্চয়ই স্ট্রেঞ্জ না, ইলিটারেট নিশ্চয়ই অশিক্ষিত, তাই সে সাইন করতে পারে না, তাই না। তো এখানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। An action which is most difficult and almost impossible to explain is, আচ্ছা বলছে choose from the list below the most appropriate word to fill in the blank। একটা অ্যাকশন, একটা কাজ, একটা অ্যাকশন which is the most difficult, যে কাজটা খুব কঠিন, অ্যান্ড অলমোস্ট ইম্পসিবল, যেটা একরকম ইম্পসিবল মানে সম্ভবই নয়, অসম্ভব, টু এক্সপ্লেন যেটাকে ব্যাখ্যা করা, এমন একটা অ্যাকশন যেটাকে ব্যাখ্যা করা খুব কঠিন এবং প্রায় অসম্ভব, ইজ, সেটাকে কি বলবো আমরা, আনঅ্যাভয়েডেবল, এক্সপ্লিকেবল, ইনএক্সপ্লিকেবল, ইনডেসক্রাইবেবল না ইনকোহেরেন্ট। দেখো আনঅ্যাভয়েডেবল মানে যেটাকে আমরা উপেক্ষা করতে পারি না, অ্যাভয়েড করতে পারি না, অ্যাভয়েড, এই যে অ্যাভয়েড, অ্যাভয়েড মানে কোনো কিছুকে অ্যাভয়েড করে যাওয়া, তার আগে আন বসানো আছে, আন মানে এটা একটা প্রেফিক্স বসিয়ে এটাকে মিনিংটাকে তার বিপরীত করা হয়েছে। আনঅ্যাভয়েডেবল, অ্যাভয়েড মানে যেটাকে অ্যাভয়েড করা যায়, আর অ্যাভয়েডেবল মিনস হচ্ছে, আনঅ্যাভয়েডেবল মিনস হচ্ছে যেটাকে অ্যাভয়েড করা যায় না। তো যে কাজটা খুব কঠিন, যেটা প্রায় ইম্পসিবল, সেটাকে কি এই বলবো আনঅ্যাভয়েডেবল, যেটাকে অ্যাভয়েড করা যায় না, এটা তো হবে না।
ইনএক্সপ্লিকেবল, ইনএক্সপ্লিকেবল মানে যেটাকে ব্যাখ্যা করা যায় না। এক্সপ্লিকেবল, এই যে এক্সপ্লিকেবল মানে ব্যাখ্যা করা, আর যেটাকে ব্যাখ্যা করা যায় না, বয়জা বলা জায়গা ব্যাখ্যা করা যায় না। তারপরে হচ্ছে ইনডেসক্রাইবেবল, ডেসক্রাইব মানে বর্ণনা করা, ইনডেসক্রাইবেবল মানে যেটাকে বর্ণনা করা যায় না, বর্ণনা করা যায় না। তারপরে আছে ইনকোহেরেন্ট, ইনকোহেরেন্ট, কোহেরেন্ট, এই যে কোহেরেন্ট মানে সুসংগত, সামঞ্জস্যপূর্ণ, আর তার সঙ্গে ইন বসিয়ে এটার মানে এটা বিপরীত হয়ে যাবে, মানে অসঙ্গত, অসঙ্গত, অপ্রাসঙ্গিক। তারপর আমরা বলতে পারি অসামঞ্জস্য, এরকম বলতে পারি। তো যাই হোক, এখানে আনঅ্যাভয়েডেবল এটা হচ্ছে মানে যেটাকে অ্যাভয়েড করা যায় না। তো এখানে অ্যান অ্যাকশন হুইচ ইজ মোস্ট ডিফিকাল্ট অ্যান্ড অলমোস্ট ইম্পসিবল টু এক্সপ্লেন, যেটাকে আমরা এক্সপ্লেন করতে পারি না, সেটাকে আমরা বলবো যেটাকে ব্যাখ্যা করা যায় না, ইনএক্সপ্লিকেবল। অপশন বি হবে সঠিক অ্যান্সার, ইনএক্সপ্লিকেবল। চলো নেক্সট, চুজ the appropriate word to fill in the blank. The man seems dash because he frequently laughs for no reason. The man seems, সেই মানুষটাকে কি মনে হয়, যার মানে বিকজ কারণ, হি ফ্রিকোয়েন্টলি মানে সে প্রায় প্রায়, ফ্রিকোয়েন্টলি মিনস হচ্ছে প্রায়, প্রায়শই, মানে সে প্রায়শই লাভ হাসে, ফর নো রিজন কোনো কারণ ছাড়াই হাসে। দ্য ম্যান সিমস কি মনে হবে, তাহলে যে কোনো কারণ ছাড়াই হাসে তাকে কি বলবো, হ্যাপি বলবো, চিয়ারফুল বলবো, অ্যাবনর্মাল বলবো, না অ্যাডমিরেবল। অ্যাডমিরেবল মিনস হচ্ছে প্রশংসনীয়, প্রশংসনীয়, অ্যাডমিরেবল। তো এই যে অ্যাবনর্মাল মানে আমরা জানি সেই যে যারা নর্মাল নাই, অ্যাবনর্মাল মানে অদ্ভুত টাইপের, অদ্ভুত টাইপের। তো এখানে এই অ্যাবনর্মাল বাচ্চার কথাই বলা হচ্ছে, দ্য ম্যান সিমস অ্যাবনর্মাল, সেই মানুষটাকে অ্যাবনর্মাল মনে হচ্ছিল, বিকজ কারণ, হি ফ্রিকোয়েন্টলি লাভস ফর নো রিজন কারণ সে কোনো কারণ ছাড়াই হাসছিল, মাঝে মধ্যে হাসে, তাই সে হচ্ছে অ্যাবনর্মাল। সুতরাং অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, ভিডিওটি কেমন লাগছে, এবং এর পরের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। এরপরেও কিন্তু আমরা সালের কোশ্চেন আলোচনা করবো, এবং তোমরা যদি বলো আমি কিন্তু সালের যে জিকের কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো আলোচনা করতে পারবো, ঠিক আছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগবে, এবং এর পরপর কিন্তু ভিডিও আসতে থাকবে তোমাদের জন্য, এবং কেমন লাগছে ভিডিওগুলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে। তোমাদের এখানে যারা পরীক্ষা তোমরা দেবে তোমাদের জন্য কিন্তু হেল্পফুল এই ভিডিওগুলো, কারণ তোমরা বুঝতেই পারছো কীভাবে আলোচনা করা হচ্ছে কোশ্চেনগুলো। তো তোমরা ভিডিওটি লাইক করে দিও। চলো নেক্সট কোশ্চেন, চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, আবার একটা ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ থেকে আমরা মনে হয় খুব সম্ভবত 3টে কোশ্চেন পেলাম ভয়েস চেঞ্জ থেকে। তো অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, চুজিং ফ্রম দ্য অপশানস বিলো। দ্য টিউটার টট রনি ম্যাথামেটিক্স ফর 2 years. টিউটর রুনিকে ম্যাথামেটিক্স শিখিয়েছিল 2 বছর ধরে। তো এখানে আমাদেরকে, এখানে আমরা, এটা হচ্ছে আমাদের দ্য টিউটর হচ্ছে সাবজেক্ট, টট হচ্ছে ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব, রুনি হচ্ছে আমাদের এটা অবজেক্ট, আর এটা বাদবাকি অংশ আমরা বলতেই পারি, ঠিক আছে। তো আমাদের ভয়েস চেঞ্জ করার নিয়ম হচ্ছে আমাদের অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, রুনি, এখানে টট আছে মানে এটা কি পাস্ট টেন্স, পাস্ট টেন্স আমরা ওয়াজ ব্যবহার করি, আর সাবজেক্ট প্লুরাল হলে ওয়ার ব্যবহার করতাম। রুনি ওয়াজ টট, TAUGHT V3, রুনি ওয়াজ টট কি, রুনি ওয়াজ টট ম্যাথামেটিক্স, আমি শুধু ম্যাথ লিখলাম, রুনি ওয়াজ টট ম্যাথ বাই দ্য টিউটার, এই যে দ্য টিউটার এটা অবজেক্ট হয়ে যাবে, বাই দ্য টিউটার ফর 2 years, ঠিক আছে। তো এটা কোথায় আছে দেখো, রুনি ওয়াজ টট ম্যাথামেটিক্স বাই দ্য টিউটর, রুনি ওয়াজ টট বাই দ্য টিউটর ম্যাথামেটিক্স ফর 2 years। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে এই যে একটু বলে নিই, রুনি ওয়াজ টট ম্যাথামেটিক্স বাই দ্য টিউটর, আমি যদি এই ম্যাথামেটিক্সটাকে, রুনি ওয়াজ টট বাই দ্য টিউটার, এই ম্যাথামেটিক্সটাকে আমি যদি এখানে ইউজ না করে যদি এই টিউটারের পরেও ইউজ করি এখানটায়, তাহলেও কিন্তু সেটা ঠিকই হবে, ঠিক আছে। আবার যদি আমি এখানেও আগে ব্যবহার করে দিই এটা কোনো অসুবিধা নেই, রুনি ওয়াজ টট ম্যাথামেটিক্স বাই দ্য টিউটার, আবার রুনি ওয়াজ টট বাই দ্য টিউটার ম্যাথামেটিক্স ফর 2 years, দুটোই কিন্তু হবে, ঠিক আছে।
দুটোই একরকম হয়, কিন্তু এখানে আমাদেরকে যেটা বেশি ভালো মনে হবে সেটাকে চুজ করতে হবে। দেখো এখানে যেহেতু রুনি দিয়ে বললাম শুরু হবে, তাই এখানে ম্যাথামেটিক্স আছে, এটা হবে না। এখানে আছে আমাদের রুনি এবং এখানে আছে রুনি। এখানে ওয়াজ টট ম্যাথামেটিক্স, এখানে ওয়াজ টট তারপরে বাই প্রথমেই চলে এসছে, এটাও হবে না। তো বাকি রইল আমাদের এই যে রুনি ওয়াজ টট ম্যাথামেটিক্স বাই দ্য টিউটর ফর 2 years, আর এখানে আছে রুনি ওয়াজ টট বাই দ্য টিউটর ম্যাথামেটিক্স ফর 2 years। এই দুটোর থেকে আমরা কোনটা নেব সঠিক আনসার এখানে। এবার তোমাদের আমি যেটা বললাম এটা সেখানে এখানে সেই বিষয়টা আছে। এখানে দেখো ওয়াজ টট বাই দ্য টিউটর ম্যাথামেটিক্স, আর এখানে আগে বলেছে রুনি ওয়াজ টট ম্যাথামেটিক্স বাই দ্য টিউটর। কোনটা তোমাদের এখানে বেশি অ্যাকসেপ্টেবল বলে মনে হচ্ছে? এখানে বেশি অ্যাকসেপ্টেবল হবে অপশান সি। অপশান সি ইজ এখানে রাইট আনসার। এটা করলেও কিন্তু ঠিক হয়, এটাও করলেও ঠিক হবে, কিন্তু আমাদেরকে যেহেতু দুটো অপশান আসে তার জন্য আমাদের এখানে সঠিক আনসারটা আমরা এটাই নেব, ঠিক আছে? অপশান সি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন। ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস আ বয় হু ফ্রাইটেন্স উইকার বয়েজ। একটা ছেলে যে উইকার বয়েজ, উইকার মানে দুর্বল, দুর্বল যারা বাচ্চাদের ভয় দেখায়, মানে কমজোরি বাচ্চাদের ভয় দেখায়, তাদেরকে কি বলা হয়? ট্রাম্প, বুলি, হিপোক্রেট নাকি ট্রেসপাসার? এই ট্রেসপাসার ওয়ার্ডটা কিন্তু আমরা আগের ভিডিওতেও পেয়েছিলাম, একটা আমরা সিনোনিম বা অ্যান্টোনিমের ক্ষেত্রে এটা পড়েছিলাম। ট্রেসপাসার মিনস হচ্ছে ইন্ট্রুডার, মানে অনধিকার প্রবেশ যেটাকে বলা হয়, তাই না? তো এই ট্রেসপাসার মিনস হচ্ছে অনধিকার প্রবেশ, তো এটা তো এখানে হচ্ছে না, তাহলে কি হবে এখানে সঠিক আনসার বলো? এখানে দেখো এই যে ট্রাম্প মিনস হচ্ছে, আমরা মানেগুলো বোঝার চেষ্টা করি তাহলে বোঝা যাবে। ট্রাম্প মিনস হচ্ছে একটা কি বলা যায়, মানে যারা ভবঘুরে লোক। আর বুলি মিনস মানে কি বলো তো? বুলি মানে হচ্ছে মানে কারোর ওপরে ভয় দেখিয়ে তাদেরকে পীড়ন দেওয়া বা নিপীড়ন করা, তাদেরকে বলা হয় বুলি। আর হিপোক্রেট মানে তো ভণ্ডামি, ভণ্ডামি। তো এখানে অ্যাকচুয়ালি বয় হু ফ্রাইটেন্স উইকার বয়েজ, যারা বাচ্চা উইকার দুর্বল বাচ্চাদের ভয় দেখায় তাদেরকে অ্যাকচুয়ালি কি বলা হয়? বুলি বলা হয়, বুলি। ঠিক আছে, অপশান বি হবে সঠিক আনসার। মানে কমজোরি বাচ্চাদের উপরে ভয় দেখিয়ে তাদের উপরে প্রেশারাইজ করে তাদেরকে পীড়ন করা, নির্যাতন করা, সেটাকে বলা হয় বুলি। তো অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 29, fill in the blank with an appropriate preposition। আবার একটা প্রিপোজিশন দিয়ে কোশ্চেন আছে, দেখো the cat sneaked in and sat the little girl। the cat sneaked means হচ্ছে কি? চুরি করা, চুরি করা। স্টিল, এই STEL মানে কিন্তু চুরি, আর এই স্টিল মানে আমরা যে স্টিলের রড ব্যবহার করি সেই স্টিল। দ্য ক্যাট স্নিকড ইন, বলছে দ্য ক্যাট স্নিকড ইন চুরি করেছিল, অ্যান্ড স্যাট বসে পড়েছিল ড্যাশ দ্য লিটিল গার্ল, আন্ডার দ্য লিটিল গার্ল। আন্ডার দ্য লিটিল গার্ল মানে হয় না। বিসাইডস দ্য লিটিল গার্ল, বিসাইডস মানে আমরা বলেছিলাম যে এই বিসাইড মানে পাশে, আর এই যে একটা এস জুড়ে দেওয়া মানে এর সঙ্গে আরও ওইটাও, মানে আমি এটা পছন্দ করি বিসাইডস ওইটা, মানে আমি এটার সঙ্গে ওটাও পছন্দ করি, এই ক্ষেত্রে এই বিসাইডসটা ব্যবহার হয়। কিন্তু এখানে সেই মিনিংয়ে যাচ্ছে না, ইনটু এখানেও হবে না, এখানে বিসাইড মানে পাশে, মানে দ্য ক্যাট স্নেক চুরি করেছিল অ্যান্ড স্যাট এবং বসেছিল পাশে দ্য লিটিল গার্ল, বিসাইড দ্য লিটিল গার্ল মানে লিটিল গার্লটার পাশে বসেছিল। তাই অপশান ডি ইজ দ্য রাইট আনসার আজকের জন্য। নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন, এটাও একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রিপোজিশন থেকে কোশ্চেন আছে। বলছে কি? দ্য ডিয়ার ইজ অ্যাফ্রেড ড্যাশ দ্য টাইগার। আমরা অ্যাফ্রেডের সঙ্গে যে ফিক্সড প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা হচ্ছে কি? অফ, অ্যাফ্রেড অফ, তাই না? দ্য ডিয়ার ইজ অ্যাফ্রেড অফ দ্য লিটল অফ দ্য টাইগার। তো এখানে অপশান ডি ইজ দ্য রাইট আনসার। এই ছিল মোটামুটি আজকের 30টা প্রশ্ন। আশা করি প্রশ্নগুলো বুঝতে পেরেছো, খুব একটা টাফ কোশ্চেন ছিল না। আগের ভিডিওতেও আমরা দেখেছি কোশ্চেন খুব একটা টাফ হয় না, কিন্তু তোমার প্র্যাকটিসটা দরকার না ভালো স্কোর করার জন্য। এখান থেকে কিন্তু ভালো স্কোর করাই যায়। আমরা আবার নিয়ে আসবো তোমাদের জন্য পরের ভিডিওতে সালের কোশ্চেন আবার নিয়ে আসবো। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভিডিওটি তোমরা ভালো করে দেখে লাইক করো, কমেন্ট করো, কেমন লাগলো সেটাও জানাবে, কোথাও বুঝতে অসুবিধা হলে সেটাও কিন্তু জানাবে, ঠিক আছে? চলো।